আপনাদের ইন্ট্রোডাকশন টু ড্রামার মধ্যে 5টা ড্রামা আছে আমরা জানি, আমাদের 2টা শেষ হয়েছে, ম্যাকবেথ আর ডক্টর ফস্টার্স। তো এরপর আর বাকি যে 3টা আছে এর মধ্যে আমরা যেটা বলবো দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেটা উইলিয়াম শেক্সপিয়ারই লিখছে। হ্যাঁ, আপনাদের ড্রামার মধ্যে 2টা ড্রামা উইলিয়াম শেক্সপিয়ারের, ম্যাকবেথ, মার্চেন্ট অফ ভেনিস। তো আমরা আজকে মার্চেন্ট অফ ভেনিস পড়ব। তবে এই গল্পটা আমাদের অনেকেরই জানা, বাট শর্ট। আর যেহেতু অনার্স লেভেলে পড়তেছেন, এই গল্পটা ঠিক ওইরকম শর্ট না যেটা আমরা পড়ছি। যেমন ইন্টার লেভেলে এই মার্চেন্ট অফ ভেনিসটার একটা নাম ছিল এ পাউন্ড অফ ফ্ল্যাশ। ঠিক আছে, 1 পাউন্ড ফ্ল্যাশ মানে কি গোস্ত, যে নিছিল এক বিজনেসম্যান ছিল, জাহাজ আটকে গেছিল, 60 লাখ থেকে টাকা ধার নিছে, এইটা ছিল কাহিনী মূলত। তবে আপনার এই অনার্স লেভেল আইসা এই কাহিনীটা আসলে অরিজিনাল যে কাহিনীটা যে লেখছে, এই কাহিনীটা আরো বড় ছিল। এবং যেহেতু আপনারা পরীক্ষার জন্য পড়বেন, সেই ক্ষেত্রে এই কাহিনীর কিছু কিছু সেক্টর আছে, এই কাহিনীতে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, যেই জিনিসগুলো আপনাদের পড়তে হবে। তো ওই কারণে গল্পটা আপনাদের জানা থাকতে পারে, বা ডিটেলসে পড়তে গেলে আপনাদের প্রশ্নগুলো যদি আপনারা যে কোনো প্রশ্ন সলভ করতে যান, সেই ক্ষেত্রে আমাদের এইটার আরেকটু বেশি হিস্ট্রি জানা লাগবে। তা আমি যেভাবে বলছি, মূলত ড্রামার ক্লাসগুলা 2টা সেক্টরে হবে। ঠিক আছে, আচ্ছা, ড্রামার ক্লাসগুলা কয়টা? বিভিন্ন কোশ্চেন গুলা নিয়ে আলোচনা করব। তো এখন ড্রামার 2টা ভিডিওতে, প্রথম ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন এবং বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। তো আজকের ক্লাসটা ওই মার্চেন্ট অফ ভেনিসের বেসিক ব্যাপারগুলো নিয়ে আমাদের হবে। বিভিন্ন ব্রিফ কোশ্চেনের সলভ আমরা এখানে করতে পারবো এবং একটা প্রেক্ষাপট আমরা এখানে পাবো। তো যেহেতু আমাদের ব্রিফ কোশ্চেন 10 মার্ক এবং শর্ট কোশ্চেনও এখান থেকে আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা আগে এইটার একটু ব্যাকগ্রাউন্ড বেসিক ব্যাপারগুলো একটু জানি। দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই কথার দ্বারা কি বুঝলো? নাকি বণিক। কোন জায়গায়? ভেনিস। ভেনিস কোথায় অবস্থিত? ইতালিতে। ইতালির ভেনিসে একজন বণিক ছিল, খুব নামকরা এবং অনেক দয়ালু বণিক ছিল। ঠিক আছে, যাকে আমরা চিনি অ্যান্টনিও হিসেবে। যাই হোক, আমরা ক্যারেক্টার একটু পরে বলবো, তখন বুঝবো। তো ইতালির একজন মার্চেন্ট, তাকে নিয়েই মূলত আসলে কাহিনীটা। যদিও সে মাত্র একটা গল্পের অংশ। আমরা যদি এখানে দেখি, আসলে প্রোটাগনিস্ট ক্যারেক্টার আমরা একটাকে ধরতে পারি যে সে গল্পের নায়ক, কিন্তু আসলে এই গল্পের নায়ককে সেটা বুঝতে অসুবিধা হবে। আর উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলাতে, ঠিক আছে, আরে বাচ্চারা যা করতেছে, আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের নাটকে, হ্যাঁ, আসলে সে কোন স্পেসিফিক ক্যারেক্টারকে হাইলাইট বেশি করে নেই। একটা মানুষ যেমন, যখন দেখবা আমরা ওই যে প্রিফেস টু শেক্সপিয়ার একটা আছে উইলিয়াম শেক্সপিয়ারের ক্রিটিসিজম, এই নাটকটা পড়ানোর পরে আমরা ওই প্রিফেস টু শেক্সপিয়ার পড়াবো, তখন বুঝবা যে উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকগুলাতে কোন ক্যারেক্টারকে হাইলি রিপ্রেজেন্ট করে নেই। যে একটা হিরো কেমন হয়, আমরা যদি একটু দেখি অন্য নাটকগুলাতে, একটা হিরোর ক্যারেক্টার হলো সে সবার থেকে আলাদা হয়, তার কাছে একটু সুপার পাওয়ার থাকে, সে একা 10 জন 20 জনের সাথে মারামারি করতে পারে, ঠিক না? এটাকে আমরা হিরো বলি। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের নাটকে এইরকম কোন হিরো নাই। লাইফের প্রতিটা মানুষই তার দিক থেকে হিরো, তার নাটকে এইভাবে হাইলাইট করছে। যেমন আমি, তুমি, তোমার কাছে মনে হয় যে আমি তো সিনেমার মতো নায়িকা না, এত দয়ালু না, কিন্তু আসলে তোমার সাইড দিয়ে, ঠিক আছে, তুমি কারো না কারো কাছে তুমি কি নায়িকা। আবার হিরো বলতে যে সেই হিরো এরকম না, মানুষের কর্মকাণ্ডে, ঠিক না? প্রত্যেকটা মানুষ তার নিজের সাইড দিয়ে তার বেস্ট আছে। তো উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলাতে আমরা যদি দেখি, এখানে আমরা একটা খারাপ ক্যারেক্টার পাবো, শাইলককে, ঠিক আছে, যে কিনা খুব খারাপ ক্যারেক্টার আমরা জানি, কিন্তু আসলে সে খারাপ হওয়ার কারণও আছে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, নাটক পড়ার পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এই মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার লেখছে। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আশা করি এক্সট্রা কিছু বলতে হবে না, তাও উইলিয়াম শেক্সপিয়ারের উপরে আমার একটা ক্লাস আছে, সেটা আমি তোমাদের দেবো, এটা দেখো। তো এই উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকটা আসলে তুমি যদি দেখো, যে আসলে আমরা নাটক একটা লেখার সময় একটা প্লট খুঁজি, যে এই নাটকটা লিখবো, একটা কাহিনীর উপর বেস করে লেখা হয়। ঠিক উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকটা আমরা কি জানি, উইলিয়াম শেক্সপিয়ারের আগে যে ড্রামাটিস্ট ছিল সে কে? ক্রিস্টোফার মার্লো।
ইউনিভার্সিটি উইজদের লিডার কে ছিল? ক্রিস্টোফার মার্লো। যারা আমার আগের ক্লাসগুলো দেখছো বোঝই। ক্রিস্টোফার মার্লো ছিল প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট, মানে শেক্সপিয়ারের পূর্বে। তো এই উইলিয়াম শেক্সপিয়ার ক্রিস্টোফার মার্লোকে ফলো করত, বোঝা গেছে? তো ক্রিস্টোফার মার্লোর একটা নাটক আছে যেটার নাম হলো দ্য জিউ অফ মাল্টা। কি নাটকের নাম? দ্য জিউ অফ মাল্টা। আবার বলি, এখানে নামটা হলো এরকম, দ্য জিউ অফ মাল্টা। এর মানে হলো যে আসলে এইটা ছিল ক্রিস্টোফার মার্লোর লেখা একটা নাটক। জিউ হইলো আসলে একটা এরিয়ার, ঠিক আছে, ভালো একটা সম্প্রদায়, বা এটাকে আমরা ইহুদি না একটা নাম বলা হয়, মাল্টার জিউ। এরকম একটা নাটক ছিল কার? আমরা যদি দেখি ক্রিস্টোফার মার্লো। তো এই ক্রিস্টোফার মার্লোর এই নাটকটা উইলিয়াম শেক্সপিয়ার পড়ছে। পড়ার পরে এই নাটকের উপর কাহিনী বেস করা সে এই দ্য মার্চেন্ট অফ ভেনিস লিখছে। এই মার্চেন্ট অফ ভেনিসের আরেকটা নাম হলো দ্য জিউ অফ ভেনিস। ক্রিস্টোফার মার্লোর লেখা একটা নাটক দ্য জিউ অফ মার্লো। তোমাকে যদি বলে কোন কাহিনীর উপর বেস করে এটা লেখা হয়েছে, ইট বেসড অন ক্রিস্টোফার মার্লোস জিউ অফ মাল্টা। ওই নাটকটার উপর বেস করা, ওই নাটকটার উপর বেস করা উইলিয়াম শেক্সপিয়ার লেখছে দ্য জিউ অফ ভেনিস, যেটার নাম আমরা বলি দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিসের আরেকটা নাম কি আছে? দ্য জিউ অফ ভেনিস। এবার এই দ্য মার্চেন্ট অফ ভেনিসের একটা ফুল নাম আছে। এই ফুল টাইটেলটা কি? দ্য কমিক্যাল হিস্ট্রি। কমিক্যাল মানে হাস্যরসাত্মক একটা ইতিহাস অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস। ভেনিসের একটা মার্চেন্টের হাস্যরসাত্মক একটা কি ইতিহাস। তার মানে আমরা যদি বুঝলাম যে এই নাটকটা কি টাইপের হবে, একটা মার্চেন্টের, একটা বণিকের কাহিনী হবে, তাই না? গেল। দ্বিতীয়তে জনরা, যেটা এই নাটকটা কি ধরনের নাটক। আমরা জানি যখন পড়ি, আমি বলছিলাম হোয়াট ইজ ড্রামা আগে পড়বা, তারপর হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ ট্রাজেডি। এখন এটা কোন ধরনের নাটক? এটা হলো একটা কমিক্যাল হিস্ট্রি, তাই একটা কমেডি। এখন কমেডির মধ্যে তো প্রকারভেদ আছে, তাই না? কমেডি কি? যেই নাটকের মধ্যে আসলে ওই সময়ের সোসাইটিটার কিছু কার্যকলাপ নিয়ে হাস্যরসাত্মক তুলে ধরা হয়। ধরো সাপোজ এখন বর্তমানের আসলে কমেডি নাটকগুলা যে খারাপ এমন না, কমেডি নাটকগুলাতে আসলে আমাদের সমাজে কি কি ভুল হয় আর এটা কতটা হাস্যরসাত্মক এই নাটকগুলাতে দেখানো হয়। এর মাধ্যমে মানুষ একটা মেসেজ দেয় এই কাজগুলা করা থেকে বিরত থাকতে হবে, না হয় আমাদের নিয়েও মানুষ হাস্যরসিক করে। যেমন বর্তমানে সাপোজ আমি বাংলাদেশের এরিয়ার উপর একটা নাটক তৈরি করলাম। এখন আমি নাটকে একটা ক্যারেক্টার দেখালাম যে একটা পুলিশ গেল, সে সকালবেলা অনেক টাকা নিয়ে বের হলো, গাড়িগুলা যাইতেছে, সে প্রত্যেকটা গাড়িওয়ালারে যাদের না থামে এই জন্য টাকা দিয়ে বিদায় করে দিতেছে, এই থাইমোনা টাকা নাও, জোর করে দিতেছে। এটা কি করলাম? আমি উল্টা ভাবে দেখাইলাম না, এবং হাস্যরসিক ভাবে আমি পুরো সোসাইটিটাকে কিন্তু তুলে ধরলাম, তাই না? তো এই যে ব্যাপার যে ধরো সাপোজ দিলদার, বাংলা ছবি যে দিলদার আছে, বা তুমি যদি দেখো বাহিরের দেশের যে নাটক ছবিগুলা, ওইখানে কিছু ফানি ক্যারেক্টার আছে, এরা এমন ভাবে কথা বলে যে আমরা হাসি। আসলে তারা এমন ভাবে কথা বলার মাধ্যমে আমাদের একটা মেসেজ দেয় যে তাদের মতো কথা যেন, বেকুবের মতো কথা যেন আমরা না বলি। তো এই কমেডির মাধ্যমে মূলত আসলে একটা মেসেজ আসে। তো এইটা এক ধরনের কমেডি। তো কমেডি অনেক ধরনের হয়ে থাকে, রিভেঞ্জ কমেডি, রোমান্টিক কমেডি, ঠিক আছে, ট্রাজি কমেডি, অনেক ধরনের কমেডি হইতে পারে, ঠিক আছে। তো এই নাটকটা একটা রোমান্টিক কমেডি, কারণ এই নাটকের মধ্যে রোমান্টিক ব্যাপারটা কি, যে একটা নাটকের মধ্যে যখন কিছু যুগল থাকে, কাপল থাকে, ঠিক না, তাদের একটা ইতিহাস থাকে, তারা একজন অপরজনকে ভালোবাসে, প্রথমে একটু ক্যাওসিটি হয়, পরে দেখি কি তাদের হ্যাপি এন্ডিং হয়, এরকম টাইপের নাটকগুলোকে বলা হয় কমেডি, মানে রোমান্টিক। আর যেই নাটকের মধ্যে এই রোমান্টিক ব্যাপারগুলো থাকবে, কমিক সিনও থাকবে, মিক্সড থাকবে, ঠিক আছে, ওই টাইপের নাটকগুলোকে বলা হচ্ছে কি একবারে রোমান্টিক কমেডি। তো রোমান্টিক কমেডি কাকে বলে এটা দেখে নিবা, এখানে একটা ব্রিফ কোশ্চেন হয়ে গেল। এই নাটকটা কি? এটা একটা রোমান্টিক কমেডি গেল। এই নাটকটা লেখা হয়েছে 1598 সালে লন্ডনে, মানে ইংল্যান্ডের লন্ডনে লেখা হয়েছে। তো কিছু কিছু জায়গায় আছে 1596 থেকে 1598 এই সময়ের মধ্যে মূলত নাটকটা লেখা হয়েছিল।
এবং এটা পাবলিশ করা হয়েছে 1600 সাল। ঠিক আছে, তাহলে এই নাটকটার ব্যাপারে বেসিক আইডিয়াটা আমরা পাইলাম নাকি? এই নাটকটা কখন লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, এই জিনিসগুলো আমাদের এই নাটকে যে কাহিনীগুলো দেখানো হবে কোন কোন জায়গার কাহিনী দেখানো হবে। এই জায়গায় মূলত ইতালির দুইটা শহরের উপর ডিপেন্ড করে নাটক হবে। একটা শহর হলো ভেনিস, আরেকটা হলো বেলমন্ট। ঠিক আছে, ভেনিসে কিছু কাহিনী হবে, বেলমন্টে কিছু কাহিনী হবে। বিশেষ করে বেলমন্টে হয়, বাট শুরুটা হবে ভেনিসে। এই কারণে তোমাকে যদি বলে প্লেস সেটিং, এই নাটকটা কোন জায়গায় লেখা হয়েছে, কোন জায়গায় আসলে শো দেখানো হয়েছে, কোন জায়গা, এটা হলো ভেনিসের আর বেলমন্টের। আচ্ছা, এবার নাটকের ব্যাপারে বুঝলাম যে এই সময়টা দেখানো হয়েছে। তো এই নাটকের মধ্যে যে কাহিনীগুলা, আসলে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আগে পড়ছি। কেন পড়ছি? কারণ এই নাটকটার মধ্যে আসলে ওই 16 সেঞ্চুরির যে সোসাইটির অবস্থাটা না, যে মানুষদের মধ্যে আসলে কি কি বিরাজ করছে, যেমন আমরা এখানে শাইলককে দেখবো বা অ্যান্টোনিওকে দেখবো, তার বন্ধুদের দেখবো। তারা ওই যে ওই সময়ের যে কাহিনীগুলো, আসলে ওই সময় সোসাইটিটা কেমন ছিল, তাদের চিন্তা ভাবনা কেমন ছিল, তাদের চলাচল কেমন ছিল, ঠিক আছে, তাদের আচার আচরণ কেমন ছিল কাদের প্রতি, এই ব্যাপারটা কিন্তু এই নাটকের মধ্যে ফুটে আসছে। মূলত নাটক বলতে আসলে কাহিনী বললে এটা হবে না, যে এই নাটকটা যখন লেখা হয়েছে ওই সময়ের সোসাইটিটা কেমন ছিল, ওই সময়ের সোসাইটিদের চিন্তা ভাবনা কেমন ছিল, এই জিনিসগুলো মূলত এই নাটকের মধ্যে কি আমরা পাবো। তাহলে এই নাটকের আমরা বেসিক ব্যাপারগুলো বুঝলাম। যখন কাহিনী বলবো তখন এগুলোর সাথে মিলাইলে তুমি অনেক কিছু অটোমেটিক বুঝবা। হ্যাঁ, গেল আমরা দ্য মার্চেন্ট অফ ভেনিসের এই ব্যাপারগুলা আইডিয়া নিলাম। এবার আসো, তাহলে এই নাটকের মধ্যে থিম বা যে ব্যাপারগুলো আছে, এই নাটকে ভাইয়া থিম কি? আসলে নাটকটা পড়ার পরে আমি যখন তোমাদের পুরো ইতিহাসটা বলবো, এইটার পরে তোমরা বুঝবা যে আসলে নাটকের থিম কি হওয়া উচিত। আচ্ছা, এবার আসো আমরা নাটকের ক্যারেক্টার গুলাকে নিয়ে একটু কথা বলি। এই নাটকের অনেকগুলা ব্রিফ কোশ্চেন আছে। হ্যাঁ, এই ব্রিফ কোশ্চেন গুলা গল্প পড়ার পরে দিলে বুঝবা, আগে দিলে মাথার উপর দিয়ে যাইব। ঠিক আছে, তো ওটা দরকার নেই। মূলত আসলে আমরা এখন একটু নাটকের ক্যারেক্টার নিয়ে দেখি। নাটকের যে থিম গুলা আছে, এই থিম গুলা লাস্টে বল, তাইলে তোমরা বুঝবা। আগে থিম গুলা বইলে ফেললে নাটকটা পড়েও পরে মজা পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, এই নাটকের ক্যারেক্টার গুলাকে নিয়ে একটু কথা বলি। প্রথম যে ক্যারেক্টার আমরা যদি দেখি, অ্যান্টোনিও। আচ্ছা, এই অ্যান্টোনিওকে মূলত আসলে তার নাম অনুসারেই নাটকের নাম লেখা হয়েছে। সে একটা ভেনিসের একটা মার্চেন্ট এবং খুব দয়ালু মানুষ। আমরা যদি দেখি ভেনিসে কেউ যদি টাকার প্রবলেমে থাকে, সে বিনা সুদে মানুষের টাকা দিয়ে দিত। সে অনেক দয়ালু ছিল, কেউ তার কাছে কিছু চাইলে ফিরাই দিত না, এমন একটা মানুষ, খুব দয়ালু এবং খুব ভালো মনের মানুষ এই আমাদের অ্যান্টোনিও। ঠিক আছে, এবং তাকে ঘিরেই কিন্তু আসলে নাটকের মেইন কথাটা, কিন্তু কাহিনীর মধ্যে তার থেকে বেশি অন্যদের পাবো। আচ্ছা, যাই হোক, পরে যেটা পাবো আমরা সেটা হলো, বইও ঠিক মতো দেওয়া নাই। এই অ্যান্টোনিওর দুই বন্ধু আছে, একটা নাম হলো স্যালারিনো, আরেকটা হলো স্যালানিও। মনে রাখবা, দুইজন বন্ধু, অ্যান্টোনিও তার দুইটা বন্ধু, স্যালারিনো এবং স্যালানিও। তারা দুইজন হলো এই অ্যান্টোনিওর পার্টনার, বিজনেস পার্টনার থাকে না, এই পার্টনার হলো তারা দুইজন। তারপরে যে থাকে আমরা যাদের পাবো সে হলো ভাসানীয়। মূলত তাকে নিয়ে রোমান্টিক যে ব্যাপারগুলা, সেই ধরতে গেলে আসলে প্রোটাগনিস্ট ক্যারেক্টার যদি পড়ো, এই নাটকটা পড়লে মনে হবে সেই প্রোটাগনিস্ট ক্যারেক্টার, সেই অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার, এরকম টাইপের। হ্যাঁ, ভাসানীয়। এই ভাসানীয়র আবার এক বন্ধু থাকে, ঠিক আছে, তার নাম আবার গ্রাসানীয়। ক্যারেক্টারগুলো একটু মনে রাখো। হ্যাঁ, গ্রাসিয়ানো। হ্যাঁ, দেখো, ভাসানীয়র
অ্যান্টোনিও হলো, আচ্ছা ভাসানিওকে একটু বলি। ভাসানিও হলো একটু স্টাইলিশ টাইপের মানুষ থাকে না, ধরো ওর বাবা অনেক টাকা পয়সা তার জন্য রাইখে গেছে, মোটামুটি আর কি মিডল ক্লাস ফ্যামিলি, কিন্তু সে সব সময় স্টাইল কইরা মানে মেয়েদের পটানোর একটা যে ব্যাপার, একটু রোমান্টিক ভাব এমন নিয়ে চলতো, মনে হয় তার কুটিপুতি, সে অনেক কুটিপুতি, এবং সে যে চলতো তার কিন্তু টাকা শেষ। সে এমন হয়তো সে যত টাকা তার আসে অর্ধেক সময় সেই টাকা শেষ করে ফেলে। শেষ করে তার যে বন্ধু আছে অ্যান্টোনিও, অনেক দয়ালু, তার কাছে চলে যায়। অ্যান্টোনিও শার্ট নিয়ে এসে পড়ে, অ্যান্টোনিও বলে আমার কিছু টাকা দাও, প্রতি মাসেই ওর থেকে টাকা নেয়। কে? এই ভাসানিও। কিছু বন্ধু থাকে না এমন, এবং খুব চলে স্টাইল নিয়ে। ঠিক আছে, আমরা একটা সময় দেখব এই ভাসানিও যখন বিয়ে করতে যায় বিশাল টাকা অ্যামাউন্ট তার কাছে চায়, এবং অ্যান্টোনিও ওই টাকাটা দিতে গিয়েই বেচারা ফান্দে পড়ে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা আমরা নাটকে গেলে বুঝবো। তো ভাসানিও খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, এবং সে কিন্তু আমাদের গল্পের যেই নায়িকা বলা যায় পোর্শিয়া, তাকে বিয়ে করে। আচ্ছা যাই হোক, তাহলে এবার পাইলাম কি, ভাসানিওর এক বন্ধু আছে গ্রাসানিও, যে কিনা ভাসানিওর পাশাপাশি থাকে। দেখবা কিছু ক্যারেক্টার আছে যার সাথে একটা চেলা টাইপের থাকে, হ্যাঁ, এই গ্রাসানিও হলো এরকম। এই গ্রাসানিও আবার আমরা যদি দেখি, ভাসানু গিয়ে বিয়ে করে পোর্শিয়া নামের এক মেয়েরে। পোর্শিয়া যে কিনা ইতালির আরেক জায়গায়, এরা থাকে সব ভেনিসে। পোর্শিয়া হলো তোমার বেলমন্টে থাকে, ইতালির আরেকটা জায়গায় বেলমন্ট, এবং তার বাবার প্রচুর টাকা। তো এই পোর্শিয়া বাবা যখন মারা যায়, তো পোর্শিয়া তখন ইয়াং এবং এত ধন দৌলত, তো তার বাবা চিন্তা করলো আমার মেয়েরে যে বিয়ে করবে সে তো টাকার লোভে বিয়ে করতে পারে। তো তার মেয়েকে আসলে সুরক্ষিত রাখার জন্য, তার মেয়েকে যেন যোগ্য লোক বিবাহ করে, এই কারণে তার বাবা, এই পোর্শিয়ার বাবা, সে কি করে, ডিউক বলে আর কি, সে কি করে অনেক একটা কন্ডিশন রেখা যায়, যে তার মেয়েকে বিয়ে করবে একটা কন্ডিশন রেখা যায়, 3টা ক্যাসকেট দিয়ে যায়, যে সঠিকটা নির্বাচন করবে তার বুদ্ধি দিয়ে সেই হবে পোর্শিয়ার হাজব্যান্ড। কারণ পোর্শিয়ার তো এত সম্পদ, পোর্শিয়ারে সবাই বিয়ে করতে আসবে কেন? সম্পদের লোভে। এবং এই কারণে আমরা কিন্তু এখানে দেখি যে দ্য প্রিন্স অফ মরক্কো, মরক্কোর প্রিন্স আছে তাকে বিয়ে করতে, দ্য প্রিন্স অফ অ্যারাগন, অ্যারাগনের প্রিন্স আসে তাকে বিয়ে করতে, কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবং পোর্শিয়াও তাদের পছন্দ করে না। পরে ভাসানিও সে কি করবে, সে তো আসলে ওরকম ইয়া না, তো সে এরকম প্রিন্স সাইজা যাওয়ার জন্য, ভাসানিওর কাছে তো টাকা নাই, তো সে কি করছে, অ্যান্টোনিওর কাছে টাকা ধার চাইছে, এবং অ্যান্টোনিও এই বিশাল টাকা দিতে গিয়ে সে একটা ঋণ করে ফেলে, যার কারণে আজকে এই অবস্থা হয়। হ্যাঁ, তো এই ভাসানিও কি করে, মূলত আসলে একটু এরকম ক্যারেক্টার, এবং ভাসানিও প্রথমে পোর্শিয়ারে বিয়ে করতে গেছে টাকার জন্যই, কিন্তু পরবর্তীতে পোর্শিয়ারে গিয়ে সে পছন্দ করে ফেলে। আচ্ছা যাই হোক, তো এবার হলো গ্রাসানিও, ভাসানিওর বন্ধু যে, ঠিক আছে, সেও অ্যান্টোনিওর থেকে খায়, মানে অ্যান্টোনিওর থেকে সব বন্ধুরাই লুইটা পাইটা খায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো গ্রাসানিও, তো এখানে যদি তুমি দেখো, এই পোর্শিয়ার একটা মেইড থাকে, নাম হলো নেরিসা, মানে পোর্শিয়ার সেবা যত্ন করে, সার্ভেন্ট, এবং পোর্শিয়া তার কাছে সার্ভেন্টের সাথে মতো ইয়া করে না, তার সাথে সব শেয়ার করে। তো ভাসানিও তার সাথে যে গ্রাসানিওরে নিয়ে যায়, এরা কি করে আবার নিত্যলে তলে এরা দুজনে আবার কি করে বিয়ে করে। ঠিক আছে, তো যাই হোক, এই গেল। এরপরে আরেকটা ক্যারেক্টার পাবো, এই অ্যান্টোনিওর ফ্রেন্ড, নাম হলো লরেঞ্জো। নাম কি? লরেঞ্জো। ওই আরেক কাজ করে, যেই কারণে অ্যান্টোনিও ফাঁসে। মানে আসলে এরা এমন এমন কাজ করছে যার কারণে অ্যান্টোনিও বেশি মানে এই কাহিনীগুলোতে ফাইসা গেছে। আর এখানে যেই মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, নাম হলো শাইলক। আসলে তোমরা এই গল্পটা আগে পড়ছো, বাট গল্পটা যেই রকম ওই রকম ভাবে আমরা পড়া হয়নি, আমাদের প্রবলেম হয়েছে এইটা। ঠিক আছে, এই শাইলক, তো আমরা এই শাইলককে খুব খারাপ হিসাবে জানি। সে সমাজে সুদ খায়, ঠিক আছে, সে গরিব মানুষদের সুদ দেয়, বিপুল আকারের টাকা ধার দেয়, এবং এটার উপর অনেক পরিমাণ সুদ নির্ধারণ করা দেয়। তো আমরা দেখব যে আসলে এখন আমাদের মনে একটা কোশ্চেন,
এবং আমরা যদি দেখি এই অ্যান্টোনিও শাইলক থেকে টাকা ধার নেয় এবং শাইলকের টাকাটা সময় মতো প্রদান না করার কারণে শাইলক এই অ্যান্টোনিও থেকে 1 পাউন্ড ফ্ল্যাশ মানে 1 কেজি পরিমাণ ধরো গোস্ত কাইটা নিবে যে কোনো জায়গার থেকে। বুঝতে পারছো তো, একটা মানুষের শরীরে যখন 1 কেজি গোস্ত কাইটা নিবে মানুষ বাঁচবো। তো মূলত আসলে শাইলক অ্যান্টোনিওরে দেখতে পারতো না। এটার কারণ হলো শাইলক মূলত তার মেইন বিজনেসই ছিল সুদ দিয়া ইয়া করা। তো শাইলক যার কাছেই ধরো সুদ পাইতো, এখন মনে করো বিপুল পরিমাণে টাকা সুদ দিতে হইতো, তারে ধরো দিত 1000, তারে দিতে হইতো 1500 2000 এরকম। যারা দিতে পারতো না তাদের বিভিন্ন জিনিসগুলা কাইরা নিত। তো যখন কাইরা নিতে যাইতো এই অ্যান্টোনিও গিয়ে কি করতো, ওদের বাঁচাইতো, শাইলকের টাকা দিত। এবং দেখা যায় যে শাইলকের এই সুদের বিজনেসটা কমতে থাকে, কারণ অ্যান্টোনিও অনেক বড় লোক ছিল ওই জায়গায়। তো অ্যান্টোনিওর থেকে মানুষ বিনা সুদের সাহায্য পায় এবং খুব অল্প যদি দেয়ও সে টাকা নেয় না এবং দিলেও অল্প পরিমাণ সুদ অ্যান্টোনিওকে মানুষরা সাইজা দেয়। তো যার কারণে শাইলকের বিজনেস পড়ে যায়, সে এই কারণে তার উপরে ক্ষিপ্ত। এর উপর আবার কি হয়, এই যে তার অ্যান্টোনিওর আর একটা বন্ধু, অ্যান্টোনিও ভাসানিওর একটা বন্ধু আছে লরেঞ্জো, যে কিনা শাইলকের মেয়ে আছে জেসিকা, ঠিক আছে, তার নিয়ে পলায় যায়। এই জেসিকা কি করে শাইলকের বিপুল সম্পত্তি নিয়ে নেয়, মানে লুকায়া স্বর্ণটর্ণ নেয়, নিয়ে এই অ্যান্টোনিওর বন্ধু লরেঞ্জোর সাথে পলায় যায়। এখন শাইলক ভাবে এই শাইলকের বন্ধু অ্যান্টোনিও কি করাইছে, এই কাজটা করাইছে, যার কারণে শাইলক তার উপরে আরো বেশি ক্ষিপ্ত হয়। ঠিক আছে, তো এখানে দেখা যায় আসলে শাইলককে আমরা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দেখছি ঠিকই, এবং এটাকে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারও বলা হয়, কিন্তু প্রবলেম হলো সে ছিল ইহুদি। এখন তোমার কথা যে সে এত টাকা ইনকাম করে তার বাড়ি গাড়ি নাই কেন? আসলে তখনকার সময়ে, ঠিক আছে, এই যারা ইহুদি ছিল, একটু মনে রাখবা এই কাহিনীটা আসলে একটু কাহিনীর বাইরে। আমি বললাম না, উইলিয়াম শেক্সপিয়ার আসলে কোনো ক্যারেক্টারকে হাইলি দেখায় নাই। একটা মানুষ ওই জায়গাটায় থাকলে যেমন হওয়া উচিত সে ওইভাবেই দেখাইছে। তুমি ওই জায়গাটা থাকলে যেমনটা বিহেভ করবা, শেক্সপিয়ারও ঠিক ওই রকমই বিহেভ করাইছে। দেখো শাইলক হলো ইহুদি, জিউস বলি আমরা। তো এই কারণে ধর্মের দিক দিয়ে একটা তফাৎ আছে। অ্যান্টোনিও হলো একটা খ্রিস্টান, এ ছিল আবার ইহুদি। তো খ্রিস্টানরা মূলত ইহুদিদের দেখতে পারতো না, শাইলক ইহুদি মনে রাখবা। তো তখন ইহুদিদের ওই শহরে ইতালিতে জায়গা সম্পত্তি কেনার অনুমতি ছিল না, কেউ তাদের কাছে জায়গা বিক্রি করতো না, তাদেরকে কেউ ঘর ভাড়া দিতে চাইতো না, বা তারা কেউ বাড়িও করতে পারতো না, তাদের এই লাইসেন্স ছিল না ওই সময়। তো যার কারণে, এবং তারা যারা ইহুদি আছে তারা কোনো ব্যবসা করলে তাদের থেকে কেউ সদাইও কিনতো না। তো যার কারণে এই ইহুদিরা ওই সময় কি হইতো, মানে খুব কষ্টে থাকতো। তো তাদের একটাই ব্যবসা যেটা দিয়ে তারা চলতো, সেটা হলো সুদের ব্যবসায়। তো শাইলকের টাকা অনেক থাকলেও তার নিজের কোনো বাড়ি ছিল না, সে ভাড়া থাকতো, এবং তার মেইন বিজনেসই হলো সুদের বিজনেস। বেচারা কি করবো, আবার বেচারার মেয়েরে নিয়ে গেছে আরেকজনের বন্ধু, যার কারণে তার ব্যবসা কমে। তো তার দিক দিয়ে একটু চিন্তা করো, শাইলকের দিক দিয়ে সে কিন্তু ঠিক আছে, আসলে তার জায়গায় যদি আমরা থাকতাম আমরাও এই রাগটাই দেখাইতাম, ঠিক না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে শাইলকটাকে আমাদের নাটকের নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দেখাইবে, ঠিক আছে। আচ্ছা, তাই গেল। আর কি ক্যারেক্টার পাবা? প্রিন্স অফ মরক্কো, প্রিন্স অফ ওদের কাহিনী তো বললাম। এই তো এরপরে কোর্ট পাবা, এখানে একজন পাবা ডক্টর ভ্যালারিও, ডক্টর ভ্যালারিও। তারপর তুমি পাবা ভেলথেজার, হ্যাঁ, ভেলথেজার পাবা। এই তো আর কে আছে? হ্যাঁ, এইটুকুই, ঠিক আছে। আচ্ছা, এই গেল
এখন কথা হলো যে ডক্টর ভ্যালারিও কে। এখন ডক্টর ভ্যালারিও হলো, আমরা দেখব শাইলকের টাকা অ্যান্টোনিও টাইম মতো দিতে পারে নাই, যার কারণে শাইলক কি করছে, এই মামলা কোর্টে তুলছে, এবং যার কারণে অ্যান্টোনিওর বিরুদ্ধে যখন সে কেস জিতবে তখন এই ভাসানীয় মানে এই পোর্শিয়া আর কি, একটা কাহিনী আছে, কাহিনীর মাধ্যমে পোর্শিয়া জানতে পারে এবং পোর্শিয়া কি করে এই অ্যান্টোনিওরে বাঁচাইতে যায়। এখন তার একটা কাজিন আছে, নাম হলো ডক্টর ভ্যালারিও, সে কিনা উকিল এবং ভালো উকিল, নাম করা, কিন্তু সে একটা কাজে আটকে যায়, সে আর আসতে পারে না। তো পোর্শিয়া তার কাছে রিকোয়েস্ট করে সে যেন কোর্টের কাছে একটা চিঠি পাঠায়, তার হইয়া আরেকজনের কি করবে, ওইখানে ছদ্মবেশে যাবে। তো পোর্শিয়া ওই কোর্টের মধ্যে ছদ্মবেশে যায়, বুঝতে পারছো? আমরা যদি দেখি নাটকের মধ্যে এই পোর্শিয়া ছদ্মবেশে ওইখানে যাবে। যাওয়ার পর এই পোর্শিয়া গিয়া এই ছদ্মবেশ ধারণ করে এই অ্যান্টোনিওরে কিন্তু শেষ পর্যন্ত বাঁচাবে। এবং একজন থাকে না উকিলের সাথে, একজন থাকে না সহযোগী, এই সহযোগী হলো বেলথেজার, যে কিনা ছদ্মবেশ হলো এই যে পোর্শিয়ার যে সার্ভেন্ট আছে নেরিসা, তার ছদ্মবেশ হলো এই বেলথেজার। এই হলো মূলত আসলে আমাদের ক্যারেক্টার হিস্ট্রি, ঠিক আছে? মূলত আসলে ক্যারেক্টারগুলা আমরা যদি দেখি এইভাবে সাজাবো, তাহলে বুঝলা যে কোন ক্যারেক্টার কি। এখন কিন্তু গল্পটা আমাদের মাঝে আইসা পড়ছে অনেকটা। আচ্ছা, গল্পটা শেষ করা দিই নাকি? এই গল্পটা এত কঠিনও না, শেষ করা দিমু। গল্পের মধ্যে অনেক কিছু আছে, সাইকোলজিক্যাল ব্যাপার। আচ্ছা, ওইটা পরে শেষ করাম। এই হলো মূলত আসলে আমাদের এই ক্যারেক্টারগুলা। তবে মনে রাখবা কে কে অ্যান্টোনিওর যে পার্টনার, তারা হলো ওই যে স্যালারিনো এবং স্যালানিও। ভাসানীয় হলো অ্যান্টোনিওর ফ্রেন্ড, যারা আসলে একসাথে কয়েকদিন পর পর তার কাছে হাওলাত চাইতো, ঠিক আছে? এই ভাসানীয়র বন্ধু আরেকজন আছে কে, গ্রাসানীয়, আরেকজন আছে লরেঞ্জো। তো ভাসানীয় কি করে আমরা দেখবো, এগুলো সব হইলো এই শাইলক থেকে শুরু করে এরা সব হইলো তোমার ভেনিসের ক্যারেক্টার, ভেনিসে কাহিনীগুলো হয়েছে। এবং এই ভেলমন্টে গিয়া ভাসানীয় পোর্শিয়ার বিয়ে হয়, এখানে অনেক কাহিনী আছে, অনেক ব্রিফ কোশ্চেন আসে। আসলে আমি আজকে চাইলে শেষ করে দিতে পারতাম, কিন্তু শর্ট হয়ে যাব। এই শর্টে তোমাদের আসলে কোনো উপকার হবে না, অপকারী হবে, ঠিক আছে? তো আমি চাই যে গল্পটা এমনভাবে বলতে যত রকমই ব্রিফ আসুক তোমরা পারো, ঠিক আছে? এই ওইখানে একটা কন্ডিশনের মাধ্যমে তাদের বিয়ে হয়। তো তারপরে যদি দেখি শাইলকের কেসটা তোলা হয় কোর্টে, তো পোর্শিয়া একটা সময় জানতে পারে যে ভাসানীয় আসলে এত বড় লোক না, তার থেকে হেল্প নিয়েই পোর্শিয়ার বিয়ে করছে, এবং পোর্শিয়া এই কারণে এই অ্যান্টোনিওরে হেল্প করতে চায়। তো সে যে যাবে তার তো কোনো লাইসেন্স নাই, সে যে গিয়া লড়বে কেস, তার তো লাইসেন্স নাই। তো সেইটা কিভাবে করবে? তো তার এক কাজিন আছে যার নাম হলো ডক্টর ভ্যালারিও। তো তার থেকে তাকে সে বলছে, নিয়োগ করছিল যে তুমি ওরে বাঁচাও। কিন্তু ভ্যালারিও বলছে আমি তো একটা জায়গায় আটকায় পড়ছি, তুমি যাও, বা এমন একটা জনরে পাঠাবে, সে মূলত আসলে এই কোর্টের যে হাইকোর্টের যে মেইন থাকে জাজ, তার রিকোয়েস্ট করে যে আমি আসতে পারবো না, আমার পক্ষ হয়ে একজন আসছে। তো এই পোর্শিয়া একজন ছেলে সাজে, সাইজা সে কোর্টে যায়, কোর্টে গিয়ে ওই কেসটা লড়ে, এবং তার তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে সে কিন্তু এই অ্যান্টোনিওরে শাইলকের কাছ থেকে বাঁচায়, ঠিক আছে? এইভাবে মূলত আসলে আমরা যদি দেখি এই কোর্টের একটা সিন, যেটাকে বলা হয় ট্রায়াল সিন। তো তোমাদের বিভিন্ন প্রশ্নে আসে ট্রায়াল সিনের বর্ণনা করো। তো ট্রায়াল সিনের বর্ণনা কি, ওইখানে কি কি কথোপকথন হয়েছে, ওইখানে কি নিয়ে কথা হয়েছে, কিভাবে সে বাঁচাইছে, শাইলকের কি শাস্তি হয়েছে, ঠিক আছে? তারপর ওই জায়গার মধ্যে কিভাবে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে সে ফুটিয়ে তুলছে, এই জিনিসগুলো ওইখানে দেওয়া হবে। এরপরে এই নাটকের মধ্যে অনেকগুলো সিম্বল আছে, ঠিক আছে? এই কারণে মূলত আমি চাইতেছি না যে আজকে এই গল্পটা বলতে। গল্প তো খুব আমি বললে 2 মিনিট 10 মিনিটের ভিতর হয়ে যায়, কিন্তু আসলে গল্প আমি তো তোমরা টাকা দিয়ে করতেছো বা চাইতেছো যে ভাইয়া বেস্ট সার্ভিস দেখতো, সেই ক্ষেত্রে আমি এখন ওরকমভাবে দিচ্ছি না। তো আজকে যে ক্লাসটা, এটা মূলত আসলে তাদের ক্যারেক্টারগুলো মনে রেখো, কারণ পরের ক্লাসে যখন অন্য ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তখন ক্যারেক্টারগুলোকে এক্সপ্লেন করে আর সময় পাওয়া যাবে না, ঠিক আছে? তো এখানে আমাদের আর কিছু থাকে যে তার বাবা মারা যাওয়ার আগে কয়টা ক্যাসকেট রেখে গেছিল, 3টা ক্যাসকেট রেখে গেছিল,
ঠিক আছে, ক্যাসকেট গুলা কি ছিল, একটা ছিল গোল্ডেনের, একটা সিলভার, একটা হলো লেডেন, মানে কাঠের তৈরি। এগুলার ভিতরে জিনিস রেখে গেছিল যে যারা পোর্শিয়ারে বিয়ে করতে আসবে তাদের একটা পরীক্ষা নেওয়া হবে, এবং এই পরীক্ষার বুদ্ধিমত্তার মাধ্যমে যে জিতবে সেই পোর্শিয়ারে বিয়ে করতে পারবে, এরকম একটা রাইখা গেছে। তো এরকম একটা কোশ্চেন আসে যে কেন তার বাবা রাইখা গেছিল, এবং ওই ক্যাসকেট গুলার মধ্যে কি ছিল, উপরে কি লেখা ছিল, ভিতরে কি লেখা ছিল, এগুলা কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। আমরা গল্পটা খুব সহজে ভাবি যে এই পাউন্ড অফ ফ্ল্যাশ পড়ছি হয়ে গেছে, আসলে না, এটার মধ্যে অনেক ব্রিফ কোশ্চেন, অনেক শর্ট কোশ্চেন, অনেক ব্রড কোশ্চেন আছে। তুমি যদি পুরো ব্যাপারটা ক্লিয়ার হও তাহলে কিন্তু লেখাটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এই তো, তারপরে তোমার একটা কোশ্চেন আসতে পারে যে অ্যান্টোনিও কেন শাইলককে হেট করতো, মানে শাইলক কেন অ্যান্টোনিওরে হেট করতো। হেট করার কারণ কি ছিল? একে তো ধর্মের একটা তফাৎ ছিল, রিলিজিয়াস কনফ্লিক্ট ছিল। দ্বিতীয়ত শাইলকের বিজনেসের কারণে, অ্যান্টোনিওর কারণে শাইলকের বিজনেস হচ্ছিল না। তৃতীয়ত শাইলকের যে মেয়ে আছে তার মেয়েকে অ্যান্টোনিওর বন্ধু নিয়ে পলাইছে। তো সব মিলে আসলে শাইলক কাকে, অ্যান্টোনিওরে হিট করে। তবে মেইন যে পারপাসটা হচ্ছে সেটা হলো রিলিজিয়াস পারপাস, ধর্মের কারণে আসলে ইয়া করে। কারণ ওই সময়টায় মানুষ কি খ্রিস্টিয়ান যে ব্যাপারগুলো আছে, যারা খ্রিস্টিয়ান ছিল তারা ইহুদিদের দেখতে পারতো না। তো শাইলকরে আসলে সবাই বাধ্য হয়ে শাইলকের কাছ থেকে ধার নিত, কিন্তু তাদেরও কেউ দেখতে পারতো না, রাস্তায় এদের দেখলে থুতু মারতো, এরকম ছিল অবস্থা। তো শাইলক এই কারণে এই ধর্মের মানুষদের দেখতে পারতো না। তো এই ধর্মের একটা কনফ্লিক্ট আছে, ঠিক আছে। এরপরে তাদের এই শাইলক আর অ্যান্টোনিওর মধ্যে, অ্যান্টোনিওর কি হয় যে যখন ভাসানীয় টাকা যায় তখন অ্যান্টোনিওর কাছে অ্যাট প্রেজেন্ট টাইমে টাকা ছিল না। তো তার বন্ধুর কথা রাখার জন্য, তার বন্ধুর বিপদে সাহায্য করার জন্য অ্যান্টোনিও এই শাইলকেতে তার শত্রুর থেকে টাকা ধার নেয়। তখন তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, মানে চুক্তি হয়, যে চুক্তি অনুযায়ী টাকা না দিলে অ্যান্টোনিওর শাস্তি হবে, এবং পরে এই চুক্তির অনুযায়ী টাকা দেয় না, এই কারণে অ্যান্টোনিওর শাস্তি হয়। তো এইটা হলো আসলে মেইন যে একটা ব্যাপার এইটা। বাট গল্প পড়লে এখানে অনেক কিছু, অনেক খুঁটিনাটি বিষয় আছে, এবং তোমাদের ব্রড কোয়েশ্চন দিতে, আনসার দিতে সুবিধা হবে, এই কারণে ওইগুলা ইয়ে করব। তোমরা একটা কাজ করবা, এটার যে ব্রিফ কোয়েশ্চেনগুলো আছে এইটা আজকে দেখা ফেলবা স্যাট সাজেশন থেকে। আমরা নেক্সট ক্লাসে এই মার্চেন্ট অফ ভেনিসের পুরো ইতিহাসটা বলে দেব, এবং এইখানে উইলিয়াম শেক্সপিয়ার কত সুন্দরভাবে তুলে ধরছে এই জিনিসটা দেব। এবং এইটা বললে আসলে আমি এটা চাইছিলাম পরে পড়াইতে, প্রিফেস টু শেক্সপিয়ার আগে পড়াইতে, কিন্তু এইটা পড়ার পরে যদি তুমি ক্রিটিসিজমের বইটা পড়ো তাহলে উপকার হবে, এই কারণে এটা আগে শেষ করে দিচ্ছি। তো এটার যে ব্রিফ কোশ্চেনগুলো এগুলো একটু দেখে রাখবা কষ্ট করে, আর ক্যারেক্টারগুলোকে তোমাদের মতো করে তোমরা একটু সাজাইও, পরে যখন গল্পটা পড়াবো ইনশাল্লাহ ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, আজকে তাহলে থাক। হ্যাঁ, আজকে একটু কম ইয়ে করলাম, নেক্সট ক্লাসে যেহেতু গল্প এবং আনসার সহ বলে দেবো, একটু দীর্ঘ করে নিয়ে দেবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।